অফিস থেকে বাসায় ফিরে বেশ কয়েকবার কলিং বেল প্রেস করার পরেও যখন আমার স্ত্রী দরজা খুলল না, তখন পকেটে থাকা বাসার অতিরিক্ত চাবি দিয়ে আমি দরজা খুলে বাসায় প্রবেশ করলাম। আমার কাছে বাসার চাবি থাকা সত্ত্বেও আমি সবসময় কলিং বেল দেই, কারণ সারাদিন অফিস শেষে ক্লান্ত শরীরে যখন দেখি আমার স্ত্রী মিতু দৌড়ে এসে দরজা খুলে দিয়ে একটা মিষ্টি হাসি দেয়, তখন যেন সারাদিনের সকল ক্লান্তি নিমিষে হাওয়ায় মিলিয়ে যায়। আমি অফিস থেকে ফেরার সময় প্রতিদিনই ওর জন্য উপহার হিসেবে কিছু নিয়ে আসি, সেটা যতটাই ক্ষুদ্র হোক না কেন। অনেক সময় আমি অফিস থেকে ফিরে কলিং বেল দেওয়ার আগে মিতু দরজা খুলে আমার দিকে 2 হাত বাড়িয়ে দেয়। আমি সামান্য 2 টাকার একটা চকলেট দিলেও সে খুশি হয়ে যায়। আমি তার চোখে মুখে রাজ্য জয়ের আনন্দ দেখতে পাই। আর আমি অফিস শেষে কোথাও গিয়ে সময় নষ্ট না করে সোজা বাসায় ফিরে আসি, কারণ আমি জানি কেউ একজন আমার অপেক্ষায় সারাদিন ঘড়ির সামনে বসে থাকে, কখন আমি ফিরবো সেই অপেক্ষায়। বিকেল হতে না হতেই বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকে। আমাকে দেখা মাত্রই একছুটে রুমে গিয়ে কাজল মাখবে। ব্যস্ত হাতে তাড়াহুড়ো করে কাজল মাখতে গিয়ে চোখের আশেপাশে লেপটে যায়। সে এক অদ্ভুত কাণ্ড। ও জানে যে কাজল আমার পছন্দ, আর তাই এমন আয়োজন। অথচ ও চাইলে কিন্তু আগে থেকে কাজল দেখে পরিপাটি হয়ে থাকতে পারে। কিন্তু সত্যি বলতে আমার কাছে চঞ্চল চড়ুই পাখির মতো মিতুর এমন কার্যকলাপ বেশ ভালো লাগে। কারণ আগে থেকে সেজেগুজে থাকার থেকে কেবলমাত্র আমাকে দেখেই তার শাস্তি চাওয়ার ব্যাপারটা বেশ উপভোগ করি। কিন্তু মিতুর আজ কি হলো? আমার অপেক্ষায় থেকে দরজা খুলতে ছুটে এলো না। অন্যদিন শুধুমাত্র চকোলেট পেয়ে যে মেয়ে খুশি হয়ে যায়, আজ সে নতুন শাড়ি আর একগুচ্ছ ফুল দেখেও এমন মনমরা হয়ে আছি কেন? মিতু বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে কাঁদছে। মিতুকে এমন চুপচাপ হয়ে থাকতে দেখে কোনো এক অজানা ভয় আমার বুকের ভেতরটা যেন খামচে ধরল। খুব ভয় পেয়ে গেলাম আমি। কি করব বুঝতে না পেরে মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে আমি প্রায় কাঁদো কাঁদো স্বরে বললাম, মিতু, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি এমন কাঁপছো কেন? আমি তো তোমার সাথেই আছি। কি হয়েছে আমাকে বলো, আমি সবকিছু ঠিক করে দেব। এক নিঃশ্বাসে কথাগুলো বললাম। মিতু তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। ও ফুপিয়ে ফুপিয়ে কাছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু আগে গ্রাম থেকে আম্মার চিঠি এসেছে। আমার বাবা আর নেই। এরপর কেটে গেল 25 বছর। গতকাল আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে আমি আর মিতু আবারও একা হয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু আজও সেদিনের মতো জড়সড় হয়ে বসে আছে আর কাঁপছে। আজ আমার শ্বশুরের 25তম মৃত্যুবার্ষিকী। আমি আজও সেদিনের মতো মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে উষ্ণ চুম্বন দিয়ে বললাম, মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। মিতু আস্তে আস্তে স্বাভাবিক হলো। তারপর আলমারিতে থাকা ড্রয়ার থেকে একটি মোটা পুরাতন নোটবুক আমার দিকে এগিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। অনেক বছর ধরে আমি মিতুকে এই নোটবুক লিখতে দেখছি, তারপর সেটা আলমারিতে রাখতেও দেখেছি। কিন্তু আমি কখনো সেটা ধরিনি, কারণ আমার মনে হয়েছিল এটা যদি সে আমাকে দেখাতে চায়, তবে সে ঠিকই একদিন দেখাবে। আজকের এই দিনটার অপেক্ষায় আমি অনেকগুলো বছর পাড়ি দিয়েছি। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন এলো। খুব আগ্রহের সঙ্গে আমি নোটবুকের প্রথম পৃষ্ঠা পড়তে শুরু করলাম। প্রথম পৃষ্ঠার তারিখটা আজ থেকে 27 বছর আগের। সেখানে লেখা, 14/2/1996। কাব্য, আমাকে আপনি মাফ করে দিবেন। মানুষ হিসেবে আপনি অনেক ভালো, স্বামী হিসেবেও নিঃসন্দেহে আপনি সেরা। কিন্তু আমি হয়তো আপনার যোগ্য নই। আপনার সঙ্গে আমার বিয়েটা বাবা মায়ের ইচ্ছেতে হয়েছে। আপনারা আমাকে দেখতে এসেই পছন্দ করে নিয়েছেন। আর তারপর সবকিছু এত দ্রুতই হয়েছে যে আমি বিয়ের আগে পালাতে পারিনি। আমি বাবাকে জানিয়েছিলাম আমি আদনানকে ভালোবাসি, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। আমার মতের বিরুদ্ধে এক প্রকার জোর করেই আপনার সঙ্গে আমার বিয়েটা হয়েছে। বিয়েটা এত দ্রুতই হয় যে আমি আপনাকে কিছুই জানাতে পারিনি। আপনার মা খুবই চমৎকার একজন মানুষ। আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন। আপনাদের মনে এভাবে কষ্ট দিতে আমারও খুবই খারাপ লাগছে। কিন্তু কি করব বলুন? আমি যে বুঝতে শেখার পর থেকে আদনানকে ভালোবাসি। আপনি যতক্ষণে এই চিঠিটা পড়ছেন ততক্ষণে আমি আপনার বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছি। আমাকে খুঁজতে চেষ্টা করে অযথা সময় নষ্ট করবেন না। আমি সময় মতো আপনার নিকট ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন, যদিও আমি ক্ষমার অযোগ্য। ইতি
মিতু। চিঠিটা পড়ে আমি এক মুহূর্তের জন্য বাকশূন্য হয়ে পড়ি। তাহলে মিতুর সঙ্গে যে আমি এতগুলো বছর সংসার করেছি, এসবে কি মিথ্যা? সে তো আমাকে বহু বছর আগেই ছেড়ে দিতে চেয়েছিল। তাহলে সেদিন কেন গেল না? তবে কি এখনো সে তার প্রাক্তন প্রেমিককে ভুলতে পারেনি? এতগুলো বছর আমার প্রতি তার যে নিখাদ ভালোবাসা দেখে এসেছি, তবে কি সবই মিথ্যে? আমার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। পরবর্তী পৃষ্ঠায় কি লেখা আছে তা না জানা পর্যন্ত যেন আমার নিস্তার নেই। আমি দ্রুত নোটবুকের পৃষ্ঠা উল্টালাম এবং দ্বিতীয় পৃষ্ঠার তারিখটা দেখে চমকে উঠলাম। এই তারিখটা যে আমি কখনোই ভুলব না। তারিখটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় কিংবা সবচেয়ে দুঃখের দিন ছিল। 17/2/1996। ভেবেছিলাম আপনাদের ফাঁকি দিয়ে আমি আদনানের হাত ধরে পালিয়ে যাব। সবকিছু ঠিকঠাকই ছিল। বাসার নিচে আদনান আমার জন্য বেবি ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার ঠিক মিনিট 5 আগে আপনার মা আমাকে ওনার রুমে ডাকেন। গত 2 দিন ধরে উনি বেশ অসুস্থ। বিছানা ছেড়ে উঠবার মতো শক্তি নেই। আমাকে পাশে বসিয়ে ইশারায় মাথা নিচু করতে বললেন। আমি মাথা নিচু করতেই আপনার মা কাঁপা কাঁপা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দেন। তারপর কপালে একটা স্নেহময় চুমু দিয়ে আমার একটা হাত উনি বুকের সঙ্গে শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরেন। ওনার হাতগুলো কাঁপছিল। খুব মৃদু স্বরে আমাকে বলেন, জানো বৌমা, আমার ছেলেটা বড্ড একা, খুব অবহেলা আর অনাদারে বড় হয়েছে। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। জীবনে প্রথম মা হওয়ার সে কি অনুভূতি তোমাকে আমি বোঝাতে পারবো না। হয়তো একদিন সেই অনুভূতিটা তুমিও অনুভব করতে পারবে। তারপরে বংশের প্রথম সন্তান, শ্বশুরবাড়িতে সবসময় একটা উৎসব লেগে থাকতো। সবাই আমার অনেক খেয়াল রাখতো। ঘরের কোনো কাজে আমাকে করতে দিত না। সবার মুখে একটাই কথা, বৌমা, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান সুস্থ হওয়া যায়। তুমি সুস্থ থাকলে আমাদের নতুন অতিথিও সুস্থ থাকবে। সেদিন বিকেল থেকে আকাশ বেশ মেঘলা ছিল। সন্ধ্যার পর থেকে শুরু হয় ব্যাপক বৃষ্টি আর ঘন ঘন বিকট শব্দে বজ্রপাত। প্রতিবার বজ্রপাতের শব্দে আমি অজানা এক ভয়ে শিউরে উঠছিলাম। কারণ ওর বাবা তখন জমি গিয়েছিলেন ক্ষেতের আল বাঁধতে, যেন বৃষ্টির পানি জমে ফসলের কোনো ক্ষতি না হয়। ঘণ্টাখানেক পরে ঝড় বৃষ্টি থেমে পরিবেশ শান্ত হয়ে আসে, ভয়ঙ্কর শান্ত। এশার আজানের পরে দূর থেকে ভেসে আসে কুকুরের কান্নার শব্দ। আমার বুকের ভেতর কেন জানি খচখচ করছিল। এর মধ্যে আমার তলপেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। আমার চিৎকারের শব্দ শুনে বাড়ির সবাই দৌড়ে আসে। কিছুক্ষণ পরে আমার একটি ছেলে সন্তান হয়, আমার নারী ছেঁড়া ধন। আমি যখন আমার ছেলেকে প্রথম বারের মতো স্পর্শ করলাম, কোলে নিলাম, ঠিক তখনই উঠান থেকে কে যেন চিৎকার করে জানালো আমার স্বামী আর বেঁচে নেই। ঝড় বৃষ্টির মধ্যে ক্ষেতের আল বাঁধার সময় বজ্রপাতে জীবনে প্রথম মা হওয়ার অনুভূতি, সন্তানকে প্রথমবার স্পর্শ করা এবং একই সাথে স্বামীকে হারানোর মৃত্যু শোক, সবকিছু কেমন যেন আমার জীবনকে লণ্ডভণ্ড করে দিল। সৃষ্টিকর্তা যেন মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিলেন। আমার বয়স তখন মাত্র 21 বছর। এত অল্প বয়সে এমন তীব্র মানসিক চাপ আমি খুব বেশিক্ষণ সইতে পারলাম না। সেন্সলেস হয়ে গেলাম। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো ছিল, কিন্তু যার জন্য এই বাড়িতে আসা, সে যদি না থাকে তবে এর এখানে থাকবো কার ভরসায়? আর অন্যদিকে আমার বাপের বাড়ি থেকেও ঘন ঘন লোক পাঠাচ্ছিল আমাকে নেওয়ার জন্য। শেষমেশ এবারের মায়া ত্যাগ করে একদিন খুব সকালে রওনা হলাম বাপের বাড়ি। আমার ছেলের বয়স তখন 7 মাস। ওর বাবা পড়ালেখা খুব বেশি না জানলেও অনেক ভালো কবিতা বলতে পারতেন। যখন তিনি বেঁচে ছিলেন, রাতে ঘুমানোর সময়ে আমাকে কবিতা শোনাতেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম, কখনো লজ্জায় মুখ লুকাতাম। ওনার কবিতার প্রতি ভালোবাসা দেখে আমি ছেলের নাম রাখলাম কাব্য। ওর চোখ, কান, নাক, হাতের গড়ন সবকিছুই হয়েছে একদম ওর বাবার মতো। ধীরে ধীরে কাব্য বড় হতে লাগলো, একটু আধটু কথা বলতে শিখেছে। সারাদিন ওকে নিয়েই ব্যস্ত থাকতাম। বেশ ভালোই দিন যাচ্ছিল। কিন্তু আমি যে অভাগা, এই সুখ আমার কপালে খুব বেশি দিন স্থায়ী হলো না। বাড়ির আশেপাশের মানুষজন আমাকে নিয়ে নানান রকম কথা ছড়াতে লাগলো। একদিন সকালে বাবা এসে জানালো আমার জন্য তারা ছেলে দেখেছে। তার বউ মারা গিয়েছে। 8 বছর বয়সে একটা ছেলে আছে। আমি সাব জানিয়ে দিলাম যে আমি যতদিন বেঁচে আছি আর বিয়ে করব না। জীবনের বাকিটা জীবন আমি আর আমার ছেলেকে নিয়েই থাকতে চাই। কিন্তু বাড়ির কেউ আমার কথা শুনতে রাজি নয়। তাদের ভাষ্যমতে সমাজে একটা মেয়ে স্বামী ছাড়া থাকতে পারে না। আমিও তাদের কথা শুনতে রাজি ছিলাম না। তাই একদিন খুব সকালে
কাউকে না জানিয়েই আমার ১.৫ বছর বয়সী ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে এলাম। হাতে তেমন টাকা পয়সাও ছিল না। তাই ছেলেকে নিয়ে খুলনার খালিশপুরের ছোট্ট একটা হাউজিং বাসায় উঠলাম। ওর বাবার দিয়ে যাওয়া সে স্মৃতিচিহ্ন একজোড়া হাতের বালা ছিল আমার কাছে। টাকার প্রয়োজনে সেটা বিক্রি করে দিয়ে মা ছেলে দিনাতিপাত করতে লাগলাম। এরই মধ্যে কপাল জোরে ছোট বাচ্চাদের পড়ানোর সুযোগ পেলাম পাশের বড় মাঠের কোণের খুপড়ি মতন ঘরে। মাসখানেক বাদে সেটা প্রাইমারি স্কুল হয়ে যায়। তারপর সেখানেই চাকরি হয়ে যায়। বেতন অল্প ছিল, কিন্তু তাতে মা ছেলের ভালোভাবে দিন পার হয়ে যেত। কিন্তু ছেলেকে একদমই সময় দিতে পারতাম না, কারণ সারাদিন বাচ্চাদের পড়ানোর পরে বাসায় ফিরে সেলাইয়ের কাজ করতাম। ও ছোটবেলাটা খুব কষ্টেই কেটেছে। না পেয়েছে বাবার স্নেহ, না পেয়েছে দাদা দাদির নানা নানির ভালোবাসা, আর মা থেকেও মায়ের আদরটাও পায়নি ঠিক মতো। কাব্য যখন আরেকটু বড় হলো, ক্লাস 3-তে পড়ে, একদিন স্কুল থেকে ফিরে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, সবার বাবারা স্কুল ছুটির পরে এসে চকলেট কিনে দেয়, সাইকেলে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কখনো আসে না কেন? সেদিন ছোট্ট কাব্যকে আমি কোনো উত্তর দিতে পারিনি। ওর বাবার কথা শুনলেই আমার কেমন যেন বরফের মতো জমে শক্ত হয়ে যেতাম। কোনো কথা বলতে পারতাম না। পরপর কয়েকদিন স্কুল থেকে ফিরে ওই একই প্রশ্ন করত। একদিন হুট করে খুব রাগ হয়ে গেল। শীতের সন্ধ্যা, আমি পিঠা বানাচ্ছিলাম। আরও বারবার একই প্রশ্ন করছিল। আমি রাগ সামলাতে না পেরে হাতে থাকা পিতলের খুন্তি দিয়ে ওর পিঠে আঘাত করি, কিন্তু সেটা ভুলবশত গিয়ে ওর কপালে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে কপাল ফেটে গলগল করে রক্ত গড়িয়ে পড়ে। জীবনে এটাই ছিল ওকে আমার প্রথম এবং শেষ মাইর দেওয়া। সেদিন রাতে ওকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম। ওকে বুঝেছিল জানি না, কিন্তু হাতের ছোট আঙ্গুলগুলো দিয়ে আমার চোখের পানি মুছে দিয়েছিল। আর বলেছিল, মা, তুমি আর কেঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। আমি আর কখনো তোমাকে এই প্রশ্ন করব না। এই দেখো, আমি মাথা ছুঁয়ে বলছি, সত্যি আর এই প্রশ্ন করব না। সেদিনের পর থেকে সত্যি সত্যি ওর কখনোই আমার কাছে ওর বাবার কথা জানতে চায়নি, কিন্তু আমি ওর কথা রাখতে পারিনি। আমি এরপর কত কেঁদেছি তার হিসেব নেই, কিন্তু কখনো ওর সামনে আর কাঁদিনি। জীবনে ওর শখ আহ্লাদ আমি কখনোই পূরণ করতে পারিনি। ম্যাট্রিক পরীক্ষার সময় আমার কাছে আবদারের সুরে বলেছিল, মা, একটা হাতঘড়ি হলে ভালো হতো। লেখার সময় হাতে ঘড়ি থাকলে সুবিধা হয়। আমি সেদিন নীরব ছিলাম। হয়তো সেদিনও আমার নীরব থাকার ভাষা বুঝে গিয়েছিল, তাই দ্বিতীয়বার কিছু বলেনি। এরপরও নিজে টুকটাক কাজ করত। তারপর তো পড়াশোনা শেষ করার পরে চাকরিও পেয়ে গেল। জীবনে আমি ওর কোনো আবদার পূরণ করতে না পারলেও ওর ঠিকই সবসময় আমার আবদার পূরণ করে গিয়েছে। আমার কখনো কোন কিছুর প্রয়োজন হলে মুখ ফুটে ওকে বলাও লাগতো না। ও কিভাবে জানি বুঝে ফেলতো। এই পর্যন্ত বলার পরে আপনার মায়ের গলা কেমন জানি আটকে আসে। তারপর কিছুক্ষণ দম নিয়ে আবারও বলতে শুরু করেন, জানো বৌমা, আমাদের সবার জীবনে কিছু কিছু না বলা কথা থাকে, যেগুলো আমরা কখনো কাউকে বলতে পারি না, কিন্তু খুব ইচ্ছে করে কথাগুলো কাউকে বলবার। কিন্তু তার জন্য আমরা সঠিক মানুষ খুঁজে পাই না, কারণ সব কথা সবাইকে বলা যায় না, আর বললেও বোঝানো যায় না। এই বলতে না পারা কথাগুলো দলা পাকিয়ে গলার মাঝখানে আটকে থাকে, বুক ভার হয়ে আসে, আর একে বলে মানসিক যন্ত্রণা। জীবনে চলার পথে তুমিও এমন কিছুর সম্মুখীন হবে, কিন্তু কখনো ধৈর্য ধরা হবে না। যতদিন পর্যন্ত কাউকে বলতে পারবা না, ততদিন ডায়েরিতে নিজের কথা, বলতে না পারা কথাগুলো লিখে রাখবা। দেখবা মানসিক শান্তি পাবে। এতদিন ধরে আমিও ডায়েরির পাতায় অজস্র বলতে না পারা কথাগুলো লিখে রেখেছি। তুমি চাইলে পড়তে পারো। এরপর উনি শাড়ির আঁচলে সযত্নে বেঁধে রাখা বাড়ির চাবিগুলো আমার হাতে তুলে দিয়ে বলেন, বৌমা, আমার সময় ফুরিয়ে এসেছে। এখন এ বাড়ির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। তোমাকে আমি ছেলের বউ হিসেবে নয়, বরং একজন হতবাগী মা হিসেবে অনুরোধ করছি। আমি কখনোই আমার ছেলের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। আমার হয়ে তুমি ওর চাওয়া পাওয়াগুলো পূরণ করে সবসময় ওর পাশে থেকো। থাকবে তো? আপনার মায়ের প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি তো তখন ব্যস্ত ছিলাম আপনাদের সবাইকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার ভালোবাসার মানুষের হাত ধরে দূরে কোথাও চলে যাওয়ার জন্য। নিচে আদনান তখনও আমার জন্য অপেক্ষা করছে, আর আমি অধীর অপেক্ষা করছি কখন আপনার মায়ের কথা শেষ হবে, আর কখন আমি মুক্ত হতে পারবো। এরপর বেশ কিছুক্ষণ নীরবতার পরে হঠাৎ আপনার মায়ের নিঃশ্বাস ঘন হতে থাকে। বাইরে অনেক শীত আর প্রচুর কুয়াশা। কোথাও কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না।
আর আপনিও বাড়িতে নেই। শেষমেশ আদনানের নিয়ে যাওয়া বেবি ট্যাক্সিতে করেই আমি মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই। দেখেছেন আমাদের জীবন কত অদ্ভুত। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম এই বেবি ট্যাক্সিতে করে আমি পালিয়ে যাব আদনানের সঙ্গে, মুক্তি পাবো আপনাদের থেকে। অথচ সেই বেবি ট্যাক্সি আজ আমাকে আপনাদের সঙ্গে আরো ওতপ্রোতভাবে জড়িয়ে দিল। হাসপাতাল পর্যন্ত যাওয়ার আগে মা আমার কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি শেষ নিঃশ্বাস ছাড়ার পূর্বে আমার কানের কাছে বিড়বিড় করে কেবলমাত্র একটা কথাই বলেছিলেন, বৌমা, আমার ছেলেটা বড্ড একা, তুমি ওর খেয়াল রেখো, ওকে আগলে রেখো, কখনো ওকে ছেড়ে যেও না। দেখবা তুমি ওকে যতটা ভালোবাসা দেবে ও তোমাকে সেটা দ্বিগুণ করে ফেরত দেবে। তুমি কখনো ওকে ছেড়ে যেও না, ওকে ছেড়ে যেও না। এটাই ছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আপনার মায়ের বলা শেষ কথা। আমি তখনও দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম। আমি ওনাকে কথা দিতে পারছিলাম না, কারণ আমি তো স্বপ্ন দেখছি আদনানকে নিয়ে, আমার ভালোবাসার মানুষকে নিয়ে। আমি এখনো জানি না আমি কি করব। শুধু এতটুকুই বলবো, আমাকে মাফ করে দিয়েন। কারণ আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু আমি সেটার যোগ্য নই। ইতি, মিতু। নোটবুকে লেখা দ্বিতীয় চিঠিটা পড়ে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার অনুভূতি ভোঁতা হয়ে এসেছে, কিন্তু তবুও কাঁপা কাঁপা হাতে নোটবুকের পরে পৃষ্ঠা উল্টালাম। পরে পৃষ্ঠার প্রথম লাইন পড়ে আমি আরও অবাক হলাম, কারণ এতদিন আমি নিজেকে দুঃখী মনে করতাম। কিন্তু এরপরের পৃষ্ঠা পড়ার পরে মনে হলো মিতু আমার থেকেও দুঃখী মানুষ। 19/3/1996। খুব ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আমার বয়স তখন 3.5 বছর। আমার সুখের কথা ভেবে আমাকে দেখাশোনা করার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করেন। বাবা দ্বিতীয় বিয়ে করায় আমি আবারও নতুন করে মা পাই ঠিকই, কিন্তু মায়ের ভালোবাসাটা আর পাওয়া হয় না। শুরুতে আমি নিজের মার সৎ মায়ের মাঝে পার্থক্য বুঝতে পারতাম না, কিন্তু রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হতো, কারণ মা প্রতিদিন আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতো, কিন্তু নতুন মা আমাকে তার কাছে নিত না। যদি আমি ঘুমের ভেতর তার কাছে যেতাম, তাহলে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। এরকম অবহেলা পেতে পেতে আমি বড় হই। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন থালা বাসন ধোয়া থেকে শুরু করে বাড়ির সব কাজই আমাকে দিয়ে করাতো। খাবারের সময় দেখতাম সৎমা তার ছেলেকে মুখে তুলে ভালো ভালো সব খাবার খাওয়াতো, আর আমাকে খেতে দিত ঝুটা। এমনিতেও সৎমা সারাক্ষণ আমার নামে বাবার কাছে মিথ্যা নালিশ দিত। সেটা নিয়ে বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকতো। সেজন্য আমি চুপচাপ সব অত্যাচার মুখ বুজে সহ্য করে যেতাম। কখনো কাউকে নিজের দুঃখের কথা বলতাম না। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন পরিচয় হয় আদনানের সঙ্গে। ছেলেটা আমাদের স্কুলের পাশের কলেজে পড়তো। স্কুল ছুটির পরে আমি বাড়ি ফেরার সময় 3 রাস্তার মোড়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো আমার অপেক্ষায়। আর আমি খুব ভয়ে থাকতাম, কোনো দিকে না তাকিয়ে জোরে হেঁটে চলে আসতাম। ধীরে ধীরে আমিও আদনানের প্রতি দুর্বল হয়ে পড়ি, কিন্তু প্রকাশ করতে পারি না। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আদনান আমার পথ আগলে দাঁড়ায়। আমি তো ভয়ে আর লজ্জায় শেষ। সে আমার হাতে থাকা বইয়ের মাঝে একটা হলুদ খাম গুজে দেয়, আর মৃদুস্বরে বলে, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। এই প্রথম আমি তার কণ্ঠ শুনেছি। আমার নিঃশ্বাস ঘন হতে থাকে, বুক ঘন ঘন ওঠানামা করতে শুরু করে। আমি বইটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে দৌড়ে চলে আসি। বাসায় ফিরে রুমের দরজা লাগিয়ে চিঠিটা পড়তে থাকি। 2 পৃষ্ঠার একটা চিঠি। আমি যেন চোখের পলকেই পড়ে শেষ করে ফেলি। পরপর 3বার চিঠিটা পড়ি। পুরো চিঠি জুড়ে শুধু আমার কথা লেখা। আমার পাওয়ার যে কি সে ব্যাকুলতা! আমার কিশোরী মনে তখন যেন জোয়ার আসে। এতগুলো বছর নিজের বাড়িতে কখনো কারো কাছে একটা মিষ্টি কথা শুনিনি, ভালোবাসা পাইনি। কিন্তু আদনানের চিঠিটা পড়ার পরে নিমেষেই সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। এখন আমাকেও কে একজন ভালোবাসে, আমাকে আপন মনে করে, রাত জেগে আমার কথা ভাবে। এরপর থেকে সৎমা আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করত, আমি একটুও কষ্ট পেতাম না। সারাক্ষণ শুধু ভাবতাম একদিন আদনান আমাকে এখান থেকে নিয়ে যাবে, আমাদের ছোট্ট একটা সংসার হবে, সেখানে সুখের কোনো অভাব হবে না। এগুলো ভেবেই দিন পার করে দিতাম। আর প্রতিদিন অপেক্ষায় থাকতাম আদনানের চিঠি পাওয়ার জন্য। সারাদিন সৎ মায়ের অত্যাচার ভুলতে আদনানের একটা চিঠি আমার জন্য যথেষ্ট ছিল। এভাবে বেশ সুখেই দিন পার করছিলাম। অনেকগুলো বছর পর নিজেকে সুখী মানুষ ভাবতে শুরু করলাম, কিন্তু এই সুখও আমার জীবনে খুব বেশি দিন সইল না। আমার সৎমা বাবাকে খুব প্রেশার দিতে থাকে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। যেদিন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলাম,
সেদিনই আপনি আপনার মাকে নিয়ে আমাকে দেখতে আসেন। আমাকে দেখতে আপনাদের পছন্দ হয়ে যায় এবং আংটি পরিয়ে দেন। কিন্তু তাতে যেন আমার সৎ মায়ের মন ভরে না। তিনি আমাকে আর এক মুহূর্ত বাড়িতে রাখতে চান না। তিনি সঙ্গে সঙ্গে কাজে ডেকে আমাদের বিয়ে দিয়ে দেন এবং ঠিক হয় পরদিন সকালে আপনারা আমাকে নিয়ে যাবেন। যদিও আমার বাবার তাতে আপত্তি ছিল। বাবা চাচ্ছিলেন ছোট করে হলেও কিছু মানুষকে খাইয়ে অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার। কিন্তু আমার সৎমা আমার বিয়েতে একটা টাকা খরচ করতেও রাজি নন। শেষমেশ মায়ের জেদের সঙ্গে না পেরে বাবাও তার কথাতে সায় দেন। সবকিছুই এত দ্রুত হয় যে আমার কিছুই করার থাকে না। বিয়ের পর আমি যখন আপনাদের বাড়ি আসি, তখন আমি সারাক্ষণ উপায় খুঁজতে থাকি কিভাবে আমি এখান থেকে পালাবো। কিন্তু সেই সময়টাই আমি পাই না। আপনার মা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখত। খাবারের সময় সবচেয়ে বড় মাছের পিসটা আমার প্লেটে উঠিয়ে দিত। বিকেলের দিকে আমাকে নিয়ে ছাদে মাদুর বিছিয়ে বসে গল্প করত। আমি মানাও করতে পারতাম না, আবার সহ্য করতেও পারতাম না। এরপর সন্ধ্যা হলে যে নিজের মতো করে একটু সময় পাবো, সে উপায়ও ছিল না। কারণ সন্ধ্যা হতেই আপনি বাড়িতে ফিরতেন। আপনি বাড়ি ফিরতেই মা আমাকে নিজ হাতে গুছিয়ে দিতেন বাইরে থেকে ঘুরে আসার জন্য। আর আপনিও আমাকে নিয়ে বাইরে যেতেন, রিকশায় করে পুরো শহর ঘুরিয়ে দেখাতেন। রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দের খাবার অর্ডার করতেন। কিন্তু সেসব আমার কাছে একটুও ভালো লাগতো না। আমার মন সারাক্ষণ ছটফট করত নিজের মতো করে একটু সময় পার করার জন্য। আদনানের কাছে চিঠি লিখে পাঠানোর জন্য ব্যাকুল হয়ে থাকতাম। কিন্তু এক মুহূর্তের জন্য সেই সময়টা আমি পাচ্ছিলাম না। আপনাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই, কেবলমাত্র আমার মানসিক শান্তি ছাড়া। চিঠির এ পর্যন্ত পড়ে আমি থেমে গেলাম। একটানা অনেকক্ষণ পড়ার ফলে চোখ ব্যথা করছে, সেই সঙ্গে বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। শরীরে কোথাও কোনো আঘাত পায়নি, অথচ কি তীব্র যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছি। এতগুলো বছর সংসার করলাম, কিন্তু আমি এক মুহূর্তের জন্য মৃদুকে কখনো সন্দেহ করিনি। আমি এতটা বোকা? হঠাৎ নিজের ওপর খুব রাগ হতে শুরু করলো। রাগে খাটের পাশের ছোট টেবিলে রাখা গ্লাসটা ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। গ্লাসের দিকে হাত বাড়ানোর আগে মৃদুর কণ্ঠে চমকে উঠলাম। খুব বেশি রাগ হচ্ছে তোমার? কিন্তু ভুলে এমন কাজ করো না। গ্লাসটা তোমার মায়ের অনেক পছন্দের ছিল, সেজন্য এতগুলো বছর আমি গ্লাসটা যত্ন করে রেখেছি। গ্লাসটা চোখের সামনে থাকলে মায়ের কথা মনে পড়ে। কথাটা বলে মিতু গ্লাসটা সরিয়ে নিল। আমি অবাক হয়ে ভাবছি, আমি তো গ্লাস ভাঙার কথাটা মনে মনে ভেবেছিলাম। তাহলে মিতু কিভাবে বুঝলো? এত বছর একসঙ্গে সংসার করে মিতু আমার পেটের মধ্যকার খবরাখবর টের পেয়ে যায়, অথচ আমি কি না তাকে এক বিন্দু পরিমাণও বুঝি না। তবে কি এটা আমারই ব্যর্থতা, নাকি মিতুর ক্রেডিট? আসলে মেয়েরা ভীষণ অদ্ভুত হয়। তাদের ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই প্রখর যে চাইলেও তাদের থেকে কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে এক গ্লাস পানি টেবিলের পাশে রাখলো, আর একটা পায়েসের বাটি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, অনেকক্ষণ পড়েছ, মনে হয় না পরীক্ষার আগের রাতেও কখনো এতটা মনোযোগ দিয়ে বই পড়ে বসেছ। এখন একটি বিশ্রাম নেওয়া প্রয়োজন তোমার। আগে পায়েসটা খেয়ে নাও, তারপর আবার পড়া শুরু করো। আমি রান্না চড়াতে যাচ্ছি। আজকে বাবার মৃত্যুবার্ষিকী, তাই বাসায় কিছু এতিম বাচ্চাদের খাওয়াবো। অবশ্য তুমি আমি দুজনেই তো এখন এতিম, তাই না? হা হা হা। খুব স্বাভাবিকভাবে কথাটা বলে মিতু রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজাটা নিঃশব্দে আলতো করে চেপে দিল। আর আমি এক দৃষ্টিতে চেয়ে আছি তার প্রস্থানের পথে। একটা সময়ে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চশমাটা কপালে উঠিয়ে ডান হাতে বৃদ্ধা তর্জনী আর মধ্যমা আঙ্গুল দিয়ে দুই চোখ বেশ কিছুক্ষণ কষলে নিলাম। তারপর পুনরায় নোটবুক খুলে বসলাম। যত পড়ছি ততই যেন অবাক হচ্ছি। পরে পৃষ্ঠা পড়ে এখনো পরিষ্কার বুঝতে পারলাম না যে মিতু এতগুলো বছর ঠিক কী কারণে আমার সঙ্গে সংসার করে গেল। তবে কি সে কখনোই আমাকে ভালোবাসেনি? আমাকে কেবলমাত্র করুণা দেখিয়েছে। 22-3-1996। মা যখন প্রচণ্ড রকম অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান, তখন আমি বেশ খুশি হয়েছিলাম। কারণ আমি নিজের মতো করে একটু সময় খুঁজছিলাম। বলা যায় পার্সোনাল স্পেস, যেটা আপনার মায়ের জন্য সম্ভব হচ্ছিল না। কারণ আপনার মা সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করত। আপনার মা যখন অসুস্থ হয়ে বিছানায় দিন পার করছিল, সেই সময়টাতে আমি আদনানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ওর কাছে চিঠি লিখি। প্রতি উত্তরে সে আমাকে চিঠি লিখে পাঠায়। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে পালিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। পালানোর বন্দোবস্ত যখন ঠিকঠাক হয়ে যায়,
সেদিনই আপনার মা। শুরুতে আপনার মায়ের অসুস্থতা আমাকে খুশি করলেও যেদিন আপনার মা মারা যান, সেদিন থেকে অদ্ভুত পরিবর্তন হয় আমার মাঝে। কখনো নিজেকে এতটা একাকী, এতটা অসহায় লাগেনি, যতটা একাকী আর অসহায় অনুভব হয়েছে আপনার মায়ের মৃত্যুতে। এতদিন চারপাশে যে মানুষটির অস্তিত্ব ছিল বিরক্তিকর, অথচ আজ তাকে ছাড়া নিজেকে কেমন জানি অসহায় অনুভব করছি। খুব ছোটবেলায় আমি আর মাকে হারিয়েছি। মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা কেমন হয় সেটা আমার জানা ছিল না। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আপনার মা আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। কিন্তু আফসোস, আমি সেটা বুঝতে দেরি করে ফেলেছি। আপনার মায়ের মৃত্যুর ১ সপ্তাহ পর আদনান আমাকে নিয়ে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল। প্রত্যুত্তরে আমি তাকে শুধু এটাই বলেছি যে, আমাকে তুমি মাফ করে দিও। আমার পক্ষে এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়। দয়া করে তুমি আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না। জানি না আদনান আমার চিঠি পাবার পরে আমার মনের অবস্থা বুঝেছিল কিনা। তবে সে সত্যি সত্যি আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। এবারই প্রতিটি দেওয়ালে আমি অদ্ভুত এক টান অনুভব করি, অদ্ভুত একটা ঘ্রাণ পাই। মনে হয় যেন আপনার মা এখনো আমার সঙ্গেই আছেন। আপনার মনে আছে মায়ের মৃত্যুর দিন আপনি কেমন বাচ্চাদের মতোই কাঁদছিলেন? টানা ১ সপ্তাহ আপনি বাসায় বসেছিলেন, চুপচাপ হয়ে গিয়েছিলেন। বিয়ের প্রথম রাতে আমি আপনাকে বলেছিলাম, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। তারপর ২ মাস অতিবাহিত হয়ে গেলেও আপনি কখনোই আমাকে স্পর্শ করেননি। আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আপনাকে বুকে জড়িয়ে ধরে, আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। পুরুষ মানুষ কখনো এভাবে কাঁদতে পারে সেটা আমার জানা ছিল না। এরপর আমি ব্যস্ত হয়ে পড়ি আপনাকে সামলানোর জন্য। আমি সারাটা দিন শুধু এটাই ভাবতাম যে কিভাবে আপনাকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। প্রায় ১ মাস পরে আপনি স্বাভাবিক হলেন। তবুও মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি আপনি না ঘুমিয়ে পিঠের নিচে বালিশ রেখে বসে আছেন। আমি তখন আপনার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম, আর আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। ৭/৪/১৯৯৬। ধীরে ধীরে আমি আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। জানি না এটা ভালোবাসা নাকি অভ্যস্ততা। তবে এখন আপনাকে ছাড়া সারাদিন একা একা থাকতে খুব কষ্ট হয়। বাসার সব কাজ শেষ করে অপেক্ষায় থাকি আপনি কখন অফিস থেকে ফিরবেন। তবে আপনার একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে। আপনি বাসায় ফেরার সময় আমার জন্য ছোট কিছু হলেও নিয়ে আসেন। ১৩/৬/১৯৯৬। ১ মাস হয়ে গেল আমার বাবার মৃত্যুর। এই কদিন আপনি আমার এতটা খেয়াল রেখেছেন যা আমি সারা জীবনেও ভুলব না। আপনাকে ভালোবাসার জন্য আর কোনো কারণ আমি খুঁজতে চাই না। শুধু এটাই যথেষ্ট। ১৭/৬/১৯৯৬। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকে আমি প্রথমবারের মতো তোমাকে তুমি করে সম্বোধন ডাকলাম। যদি এটা তুমি আমাকে জোর করে করিয়েছ, কিন্তু তোমাকে তুমি ডাকার পরে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আসলে বিবাহিত সম্পর্কে একটা পবিত্রতা থাকে, যেটা সবচেয়ে আলাদা আর সবচেয়ে সুন্দর। ২৬/১২/২০৯৬। আজকে আদনানির চিঠি এসেছিল। সে বিয়ে করেছে ২ মাস হলো। বউ নিয়ে সুখে আছে জেনে খুব ভালো লাগলো। ১৭/৩/১৯৯৭। এখন থেকে আমি আর কখনোই নোটবুক লিখব না, কারণ এখন থেকে তুমি আমার ব্যক্তিগত নোটবুক। সব কথা আমি সরাসরি তোমাকেই বলবো। আমার আর আলাদা করে নোটবুকের প্রয়োজন নেই। আমার এখন শুধুমাত্র তোমাকেই প্রয়োজন। অনেক ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। পরপর নোটবুকের সবগুলো পৃষ্ঠা উল্টালাম, কিন্তু পরবর্তী সব পৃষ্ঠাই ফাঁকা। সত্যি সত্যি এরপরে আর কিছুই লেখা নেই। সবকিছু কেমন যেন গল্পের মতো লাগছে। তবে হ্যাপি এন্ডিং গল্প মন্দ হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিলাম। অনেক ধকল গিয়েছে। এতক্ষণে শান্তি। কিছু সময় পরে রুমে মিতু এলো। আমার পাশে বসে কাঁধের দুপাশ মেসেজ করে দিতে লাগলো। ও সবসময় কিভাবে যেন বুঝে ফেলে আমার কখন কি প্রয়োজন। কাঁধটা খুব ব্যথা করছিল। এই মুহূর্তে ওর মেসেজটা আসলে খুব প্রয়োজন ছিল। আমি তখন হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট নোটবুক বের করে মিতুর হাতে দিয়ে বললাম, এটা আমার ব্যক্তিগত নোটবুক, তোমাকে নিয়ে লেখা। মিতু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোমারও নোটবুক আছে? খুব মনোযোগ সহকারে মিতু নোটবুকটি পড়ার জন্য খুলল, কিন্তু পুরো নোটবুকে ফাঁকা। নোটবুকের একদম শেষ পৃষ্ঠায় কেবলমাত্র একটি লাইন লেখা। মিতু সেটা পড়তেই লজ্জায় আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার বুকে মুখ লুকালো।
সমাপ্ত।